দর্শক মামিসি অনলাইন নিজের সাপ্তাহিক একজন নিজের কথা ব্রাদার্স কর্মসূচি বিশ্বজুড়ে আজকের আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যে এরকম একজন মানুষ যে মানুষটি আসলে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবসময় যুদ্ধ করে গিয়েছেন আর সর্বক্ষেত্রে নিজের প্রতিভাকে ধরে রাখার জন্য চেষ্টা করেছে সবসময়। সেরকম একজন মানুষ আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে, তার সাথে আপনার পরিচয় করে দিতে চাই এই মুহূর্তে। আমাদের স্টুডিওতে উপস্থিত মঞ্জুরুল হক, কেমন আছেন আপনি? জি ভালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, শুরুতে আপনার কাছে জানতে চাই আসলে আপনার শৈশবকাল কেমন কেটেছে? যে আমার শৈশবকাল মোটামুটি ভালোই কেটেছে, যেহেতু আমরা গ্রামের ছিলাম সেহেতু ওরকম যেরকমটা কাটার তেমনই আর কি কেটেছে আর কি। যেমন ধরেন যে আমরা গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, গ্রামের স্কুলে যাওয়ার জন্য আমরা কিন্তু খেত বেয়ে বেয়ে গেছি, এরকম একটা পরিবেশে আমরা শৈশবকাল পালন করেছি আর কি। এইসব শৈশবকালে শহরের ইয়ারা পোলাপানরা আসলে বুঝতে পারবে না আসলে কিভাবে আমরা কাটাইছি আর কি। ওইসব সবকিছু মিলাই আমরা বলতে পারি যে আসলে আমরা অনেক ভালোতেই শৈশবকাল কাটিয়েছি। আচ্ছা, শৈশবকালে আপনার পড়াশোনা করতে গিয়ে বা আপনার চলাফেরা করতে গিয়ে অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে কিনা জীবনের তাগিদে? এরকম আসলে হয় নাই আর কি। যেমন ধরেন যে আমরা আসলে খেলাধুলাতে বেশি ছিলাম আর কি, যেহেতু গ্রামের আমরা সেহেতু খেলাধুলাতে বেশি ছিলাম। স্কুলে যাইতাম, স্কুলে যাওয়ার আগে খেলাধুলা এবং স্কুলে যাওয়ার পরে আসার পরে আবার এই খেলাধুলাতে, ওরকম অন্য বাড়িতে আসলে কাজ করার মতো আমাদের হয় না আর কি। আচ্ছা, যখন আপনি স্কুল জীবনে যেটা হচ্ছে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হলেন, তখনকার জীবনটা কেমন ছিল আসলে? মূলত প্রাইমারি শেষ করে হাই স্কুলে আমরা আসলে 40 মিনিট হাইটা যাওয়ার পথ আর কি পের হয়ে আমাদের আর কি হাই স্কুলে যাইতে হইতো। তার মানে কত কিলো ছিল যে 40 মিনিট? 2 কিলোমিটারের আর কি রাস্তা আছে আর কি। গ্রামের রাস্তা তো একবারে এই কাঁচা রুট গুলা। আর সর্বোপরি যে বিষয়টা থাকে আসলে এই যে কাঁচা রুটে যাওয়াটা প্রতিদিন যেতে হয়েছে আপনাদের? জি জি, প্রতিদিন আমরা যাইতাম, রেগুলার আর কি যাইতাম, স্কুলে যেতে হইতো সেহেতু আমরা রেগুলারই যাইতাম। আচ্ছা, এই যেগুলো যাওয়ার ক্ষেত্রে আপনারা যখন আপনার জিএসসি পরীক্ষা, যখন আপনাদের সময় তখন হয়তো বা জিএসসি পরীক্ষা ছিল, জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনি যে একটা জিএসসি একটা বোর্ড পরীক্ষা ছিল, যেটা মোটামুটি একটা বোর্ড পরীক্ষা বা জাতীয় পর্যায়ের পরীক্ষা ছিল, এই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আপনি কি সেরকম ভাবে পড়াশোনা যে করার দরকার ছিল এটা করতে পারছেন কিনা, বা প্রাইভেট পড়ার যে দরকার ছিল বা করতে পারছেন কিনা? আসলে না, আসলে ওরকম না আর কি। আমাদের পরিবার মধ্যবিত্ত ছিল, ওই ধরনের লেখাপড়া আমরা করতে পারি না আসলে। যেহেতু আমাদের পরিবার মধ্যবিত্ত, আমরা পরীক্ষার 2 মাস আগেই যা প্রাইভেট পড়েছি এটাই, এর চেয়ে ভালো কিছু করতে পারি না আসলে। যেহেতু গ্রামের সেহেতু 2 মাস পড়া হয়েছিল এর পরীক্ষার আগে। আরেকটি বিষয় হচ্ছে আপনি যখন জিএসসি পাস করলেন তখন আপনার কাছে কেমন লাগছিল আসলে? জিএসসি পাস ভালোই লাগছে। গ্রাম থেকে এক চান্সে আর কি এসএসসি পাস করে জিএসসি পাস করেছি আর কি। আপনার কতজন পরীক্ষা দিয়েছেন জিএসসি আপনি স্কুল থেকে? আমরা ওখানে 200 জনের মতো আর কি। গ্রামের তো অনেক লোক আর কি পরীক্ষা দিয়েছি একসাথে, ছেলে মেয়ে মিলায় 200 জনের মতো হবে আর কি। তারপর আপনি পাস করছেন কতজন? পাস হয়েছে ওই টাইমে অনেকেই ফেল গেছে আর কি, বেশি অর্ধেক পাস করছে, বেশি বা আছে ফেলও গেছে প্রায় অনেক। ওই টাইমে প্রথম দিয়েছি দামটা তেমন আসছিল তো এই জন্য অনেকে ফেল গেছে, কঠিন ছিল। আর যখন আপনি এসএসসি তে পড়াশোনা করেন, 9-10 পড়াশোনা করেন, কোন বিভাগ নিয়ে আপনি পড়াশোনা করেছেন? আমি ব্যবসা শাখায় লেখাপড়া করছিলাম। আর সায়েন্স গ্রামের পোলাপানের জন্য আসলে অনেকটাই কঠিন আর কি, এই জন্য ব্যবসায় শাখায় লেখাপড়া করছি। আর তখন পড়াশোনা করতে গিয়ে আপনার প্রাইভেট পড়ার কি সুযোগ হয়েছে? সুযোগ হয়েছিল ওরকম আর কি। ধরেন যে ওরকম পরীক্ষার আগ দিয়া 2-3 মাস পড়ছিলাম, এটাই আর কি। বাবা মা আসলে ওরকম ছিল না, তাই এরকম পড়া হয় নাই, ক্লাসে মনোযোগী। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন এইচএসসি পরীক্ষা দিলেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেন, যখন তখন আমরা ময়মনসিংহ এসে পরীক্ষা দিয়েছেন না মুক্তাগাছা পরীক্ষা দিয়েছেন? এসএসসি আমরা মুক্তাগাছা দিয়েছি আর কি। যখন এসএসসি উত্তীর্ণ হলেন, উত্তীর্ণ হওয়ার পর আপনার কাছে কেমন লাগছে আসলে? মূলত কেমন অনুভূতি হয়েছিল? তখন ভালোই লেগেছে, অনেকে ফেল গেছে, আমরা পাস করছি। প্রাইভেট যারা পড়ছে তারা ফেল গেছে, কিন্তু আমরা প্রাইভেট পড়ি নাই, তাও আমরা পাস হয়ে গেছি। এটা আল্লাহ তাআলার একটা
এই জন্য অনেক খুশি ছিলাম আর কি এসএসসির পরে। আর যখন এসএসসি আপনি পাশ করলেন বা পরীক্ষা উত্তীর্ণ হলেন, তখন আপনার পরিবার থেকে তাদের পরিবারটা কিভাবে গ্রহণ করছিল এই বিষয়টা আসলে? তারা বলছিল যে পাস করছে ভালো হয়েছে, যেহেতু প্রাইভেট তেমন পড়ে নাই, তারা অনেক খুশি ছিল। আর অনেকে ফেল গেছে, ওরা প্রাইভেট পড়ছিল, এরকমই কথাবার্তা আর কি গ্রাম থেকে। আচ্ছা, যখন এইচএসসি পাশ করার পর আপনি এইচএসসি তে ভর্তি হবে, ইন্টারমিডিয়েট ভর্তি হবে, তখনকার ভর্তির ক্ষেত্রে আপনার কোনো বিপত্তি বা ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন কিনা আসলে? ভর্তির সময় আসলে পাইছিলাম সাপোর্ট, কিন্তু পরে এটা স্থায়ী হয় নাই আর কি, 2-3 মাসই স্থায়ী ছিল আর কি। পরে আর কি ভেঙে পড়ছে সবকিছু আর কি। সর্বোপরি যখন আপনার ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন, তখন নিজের খরচটা নিজে বা চাকরি বাকরিতে যখন গেলেন, তখনকার সময়টা কোনটা ছিল আসলে? না, ইন্টারমিডিয়েটে বলতে এসি সময় 1-2 মাস পরে আর কি বলছিল বাড়ির থেকে যে আসলে এখন আর পড়ানোর মতো ওরকম ক্ষমতা নাই তাদের পরিবারের আর কি। পরে তারা বলছিল যে কিছু একটা করতে, পরে আর পড়াতে পারবে না এরকম কিছু বলার পরে আমি ঢাকাতে চলে গেছিলাম আর কি। ওখানে এক ইঞ্জিনিয়ারিং ইয়েতে যাইতে চাইছিলাম, ওখানে আসলে তখন লোক আর লাগে নাই, যাওয়ার আগে বলছিল যা লাগে, পরে আর লাগছে না আর কি। তো তখনকে যে আপনার ঢাকা গেলেন, অপরিচিত একটা শহর, জি। এই শহরে যে আপনার চাকরির জন্য গেলেন, তো চাকরি হয় নাই, হতাশার জায়গাটা তো কিভাবে আপনি এটা মানে পার করলেন? জি, ওখানে অনেক মন খারাপ ছিল আমার আর কি, যে এত রাস্তার পর আসার পরেও যে চাকরি হয় নাই, আবার ফিরে আসতে হয়েছে গ্রামে, সেটা অনেক খারাপ লাগছিল আর কি বিষয়টা। আর যখন গ্রামে ফিরে আসলেন, তখন কি আবার কোনো চাকরিতে ঢুকেছেন কিনা আসলে? পরে আমি অনেকদিন বসার পরে আমার মামা থাকতো ময়মনসিংহ শহরে, তার মাধ্যমে আসছিলাম এক ফুড পয়েন্টে, এখানে নিজে চাকরি করে পরে আর কি আমি ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করছি আর কি। আচ্ছা, ইন্টারমিডিয়েট যখন আপনি পড়াশোনা করেন বা ফুড পয়েন্টে যখন আপনি চাকরি করেন, তখন আপনার বেতন কত ছিল? ফুড পয়েন্টে আমি 2,000 টাকার বেতনে কাজ করছি আর কি ফার্স্ট। 2,000 টাকা কয় ঘন্টা বেতনে। ডিউটি ছিল? এখানে আপনার 12 ঘন্টার মতো ডিউটি ছিল। আর তারপরে আমি অগ্রিম কিছু টাকা নিয়ে আর কি এইচএসসিটা আর কি কমপ্লিট করার মতো অবস্থানে গেছি আর কি। আপনার স্বপ্ন কি ছিল? ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি আসলে একজন লেখক হব আর কি। পরে লেখক হওয়ার পাশাপাশি কাজও করব। পরে এক সময় দেখা গেল যে আসলে দুইটা একসাথে হয় না। পরে চাইছিলাম যে আসলে লেখক হই, পরে এক সময় গানের দিকে গেছিলাম। পরে আমার মা বলতাছে যে তুই যদি গান করিসই তাহলে তুই আর বাড়িতে থাকতে পারবি না, এরকম আর কি অনেক জোরাজুরি। পরে এই সাবজেক্ট বাদ দিছি কিছুদিন পরে। পরে বললাম যে তাহলে ইসলামিক গানের দিকে যাই। ইসলামিক গানের দিকে গেলে সে আর কিছু বলতে পারবে না। পরে আর কি ইসলামিক গানের দিকে আর কি আসছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন। ব্যবসা শিক্ষা পড়াশোনার তো মানুষের একটা স্বপ্ন থাকে যে চাকরি করবে বা ব্যাংকে চাকরি করবে বা ও ব্যবসা করবে। তো এই ক্ষেত্রে আপনার কি স্বপ্ন ছিল? আমি ব্যাংকে চাকরি করার স্বপ্নটাই আমার বেশি ছিল, এখনো আছে। বর্তমানে তার ইচ্ছা আছে যে আসলে আমি করবো, কিন্তু যদি আল্লাহ তাআলা দেয় তাহলে আর কি করার ইচ্ছা আছে। এখন কি পড়াশোনা কন্টিনিউ করছেন? না, এখন আর পড়াশোনা করি না। আর পড়াশোনা করার সময় যে কলেজ জীবন, স্কুল জীবনে প্রেমের কোনো ছিল কিনা? জি জি, প্রেমের গল্প তো আছে, এই সবার জীবনে আসলে প্রেম আসে, কিন্তু আমার জীবনে আইসা আবার চলে গেছে আর কি, এরকম একটা বিষয়। আমি আপনাকে বলি যে 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 সময় আমরা ইয়েতে পড়তেছি কলেজে, তখন একজনের সাথে আর কি আমাদের দেখাশোনা হয়, কথাবার্তা হয়, কিন্তু বলা হয় না আসলে যে ভালোবাসা কথাটা। পরে হঠাৎ করে করোনা আসার পরে আমরা আর কি ধরেন যে মোবাইল ফোনেও তো যোগাযোগ নাই, ফেসবুকেও নাই। পরে 1-1.5 মাস পরে আসলেই এই বিষয় থেকে সরে দাঁড়াইছি। পরে 1-1.5 বছর পরে আর কি আমরা পরীক্ষায় তো সবাই একসাথে হয়েছি, পরে দেখি যে আসলে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। এইটুকুই দেখার মতো আর কি। আসলে ওই টাইমে বলা হয় নাই যে আসলে এই ভালোবাসা কথাটা, নাহলে হইলে হতে পারতো একটা প্রেমের গল্প, বড় কিছু, কিন্তু আসলে ওরকম কিছু বলা হয় নাই।
তার মানে আপনার প্রেমের গল্পটা ব্যর্থতার গল্প। ব্যর্থতায় বলতে করোনার কারণে আর কি এরকম আর কি একটা পর্যায়ে গেছে আর কি। আচ্ছা, সর্বোপরি এখন যে আপনি চাকরিটা করছেন, এই চাকরি করার ক্ষেত্রে আপনার এই চাকরি করে আপনার পরিবারকে আপনি কি দিতে পারছেন বা দিয়েছেন এখন? না, আমি এই চাকরি করার পরে আমি পরিবারের সাথে আছি। আমার বড় দুই ভাইরা আলাদা হয়ে গেছে, আমি এই পরিবার চালাইতাছি। বাবাকে হজ পালন করাইছি। আর আমার নিজেরও একটা ফ্যামিলি আছে, এর সাথে আছি আর কি। সবকিছু মিলাই আল্লাহ তাআলা ভালোই রাখছেন আর কি। আরেকটি বিষয় হচ্ছে আসলে আপনার যে প্রতিভাটা যেটা আছে, আমরা জানি আপনি ইসলামিক গান লেখেন বা ইসলামিক গান করেন। এই প্রতিভাটা আসলে এই কর্মব্যস্ত জীবনটাকে কিভাবে ধরে রাখার পাশাপাশি কর্মব্যস্ত থেকে কিভাবে আপনি সম্ভব হচ্ছে এই যে প্রতিভা ধরে রাখাটা? না, এটা সম্ভব করার জন্য আমার চাকরি যাইতেও চাইগা কয়েক সময়। এটা আমি আসলে কি বলবো আর কি, মাঝে মাঝে ভুলা যায় আর কি। আমাদের অনেকেই বলে, যেহেতু আমি ছুইটা যাই ইসলামিক গানের বিষয়ে, সেহেতু অনেক সময় দেখা যায় যে আমার চাকরি নাও থাকতে পারে, এরকম পর্যায়ে চলে যায় আর কি। তারপরে আল্লাহ তাআলা আমাকে যতটা দেয় আমি তাতে সন্তুষ্ট থাকি আর কি। আসলে আপনি এই ইসলামিক গান করতে গিয়ে বা লিখতে গিয়ে আপনার পরিবার থেকে কোনো বাধা এখন কি আসে কিনা? কারণ আপনি একটা ব্যক্তিগত সাংসারিক মানুষ বা না, ওরকম বাধা আসে না আর কি। তারা দেখে যে আমি আসলে করতেছি, বা তারা জানে না যে আমি কোন কোন দিনে কি করব, এরকম কিছু আসলে জানে না। হ্যাঁ, সর্বোপরি আপনি যে কোনো গান লিখেছেন, ইসলামিক যে গানটা লিখেছেন, যেটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বিষয়টা আপনি কখন লিখেছেন বা কোন চিন্তা থেকে এই গানটা লিখতে পারছেন বা গানটা লিখেছেন, বা একটা গান কি একবারে লিখতে পারছেন নাকি বারবার চেষ্টার পর লিখতে পারছেন? একটা গান আমরা অনেক সময় লেখি আর কি। যেমন ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগা যা, সবকিছু কন্টিনিউ করতে এরকম লাগে আর কি। আর যেহেতু আমি চাকরি করি, সেহেতু এটা কন্টিনিউ করা তেমন সম্ভব হয়ে পড়ে না আর কি। তাও কিছু ভুল ত্রুটি থাকে আর কি। দর্শক, আমরা ভবিষ্যৎ অনলাইন সাপ্তাহিক আয়োজন নিজের কথায় যে ব্রাদার্স গ্রুপের যে বিশ্বজনের যে আয়োজন, আসলে আমরা সবসময় চেষ্টা করি সমাজের বিভিন্ন মানুষের নিজের কথাটা তুলে আনার জন্য। এই আমাদের ভবিষ্যৎ অনলাইন নিজের আয়োজন নিজের কথায় আজকে আমাদের সেরকম একজন মানুষ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যে মঞ্জুর হক। সে তার জীবনের স্বপ্নটাকে লালিত করার জন্য সবসময় চেষ্টা করে গেছে, কিন্তু পরবর্তীতে বারবার ব্যর্থতার গল্প লিখে ব্যর্থতার মধ্য দিয়ে সে তার কর্মটাকে ধরে রেখে তার প্রতিভাটাকে বাঁচিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এরকমই বিষয়গুলো নিয়ে আমরা আপনার সামনে হাজির হয়েছি। সর্বোপরি মঞ্জুর হক, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, সর্বশেষ যে বিষয়টা, আপনার এই যে বর্তমান সময়ে যে আপনার কোনো বন্ধু বান্ধব যারা আছে কলেজ জীবনে, তাদের সাথে যোগাযোগ আছে কিনা বা হয় কিনা? যোগাযোগ আছে, সবার সাথে নাই আর কি, কিছু কিছু জনের সাথে যোগাযোগ আমরা জানি আপনার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন, পাশাপাশি আপনার পরিবার যেটা আছে, এখন আপনার ব্যক্তিগত জীবনে পরিবারে কে কে আছে? আমার বাবা মা আছে, আমার ওয়াইফ আছে, আমার এক মেয়ে হয়েছে আর কি। আমরা 4 জনই, 5 জন এখন আর কি আছি। 2 ভাই আর কি আলাদা হয়ে গেছে আরো 2 বছর আগেই। বাচ্চার বয়স কত আপনার? বাচ্চার বয়স 2 মাস হবে আর কি। 12 তারিখ, 12 মাস 31 তারিখ আচ্ছা, বুঝছি। 2024 আর কি জন্মগ্রহণ করছে। আচ্ছা, এখন আপনার এই যে এই অল্প টাকার বেতনে কি জীবন চলে বা পরিবারটাকে? আমি আসলে নিজে যতটা পারি পুরোটাই দিয়া দিই, শুধু গানের খরচ কিছু রাইখে আর সবটাই দিয়া দেই। আর 2 ভাইয়েরা যা দেয়, কতটা দেয় আমি আসলে তাদেরকে জিগাই না যে তোমরা কিরকম দিলা। না জিগানির পরে দেই, চলতেছে, আল্লাহ তাআলা চালাইতেছে আর কি। আর তারা কতটা দেয় এটা জানি না। এমন আছে যে আমার টাকা দেয় তারা বাজার করে দেয়, এরকম আছে। কিন্তু আমি আসলে কারো কিছু জিজ্ঞাসা করি না, ওটা যেমন চলতেছে অমনি চলুক, যত টাকা বেতন পাই এটাতেই সন্তুষ্ট আর কি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে আসলে আপনার ইসলামিক গান লেখার যে আহ, লিখছেন এখন পর্যন্ত, এরকম কিছু গান যেটা আপনার নিজের লেখা, কতগুলো গান আছে আপনার নিজের লেখা? আমার নিজের লেখা, আমি যেহেতু নতুন লেখক, সেহেতু আমি 10টার উপরে আছে আমার গান। আর এমনি আরেকজনের গানও গাওয়া আছে, এমনি আর কি চলতেছি। ভবিষ্যতে আরো লেখার ইচ্ছা আছে আর কি।
আচ্ছা, সর্বোপরি এখন তো রমজান মাস। জি জি জি। সেই রমজান মাস উপলক্ষে আমরা রমজানকে নিয়ে আপনার লেখা কোনো গান আছে বা আপনার ভালো গান আছে কিনা ইসলামিক সঙ্গীত? না, রমজানে আমি লিখতে পারি নাই কর্মব্যস্ততার কারণে। একজনের গান আমি রমজানে আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে, এমনি মঞ্জুরুল হক এটা ইউটিউব চ্যানেল, এটাতে আমি আপলোড করেছি। রমজান এলো এই গজলটা আর কি। আচ্ছা, যদি এই গানটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শোনাইতেন আপনি। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আকাশ বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান। পাখির মতো আসছে ওরে ক্ষমার আহ্বান। আকাশ বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান। পাখির মতো আসছে ওরে ক্ষমার আহ্বান। খোদার রহম বৃষ্টি হয়ে ঝরছে অফুরান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। বুকে দেরাজ পূর্ণ যাদের পাপের বোঝা দিয়ে, রোজা এলো তাদের তরে ক্ষমার দোয়া নিয়ে। বুকে দেরাজ পূর্ণ যাদের পাপের বোঝা দিয়ে, রোজা এলো তাদের তরে ক্ষমার দফা নিয়ে। রোজাদারকে বুকে নিতে ডাকে নীল আসমান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতে বইবে নদী শুকনো মরুর বুকে, হৃদয় জুড়ে প্রেমের মাহফিল জিকিরের ফুল মুখে। ইবাদতে বইবে নদী শুকনো মরুর বুকে, হৃদয় জুড়ে প্রেমের মাহফিল জিকিরের ফুল মুখে। আল্লাহ তাআলার প্রেমিক হতে কাঁদবে মুসলমান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ধন্যবাদ। আসলে আপনার যে সুর, আমরা মানে দর্শকরা এটা বলবেন যে বিষয়টা আসলে খুব অসাধারণ। না, আমার সুর আমি আসলে কন্টিনিউ করতে চাই আর কি, যেহেতু ওরকম প্র্যাকটিসের সময় নাই আমার। আমি একদিন দেখা যায় 16 ঘন্টার উপরেও ডিউটি করি, 18 ঘন্টা। যেহেতু মানুষ একজনকে বিশ্বাস করলে আসলে বিশ্বাসের ফলটা দিতে হয়, এইভাবে আমি আসলে অতিরিক্ত অনেকটাই টাইম পাস করি আর কি। এই অতিরিক্ত সময়টা যেটা ডিউটি করে, এটার ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পেমেন্ট কি দেয়? অতিরিক্ত বলতে যেটা দেয় ওটাতে আমি আসলে সন্তুষ্ট আর কি, যেহেতু আমার ঘুম অনেকটাই প্রয়োজন পড়ে, ঘুমাতে পারি না, সন্তুষ্ট। আর এই জন্য আমি একটা লিখছিলাম রাত জাগা পাখি, আমার নিজেরই গজল আর কি। আচ্ছা, তাহলে এই যে রাত জাগার পাখি গজলটা আমরা দর্শকদের যদি শোনান। ভোরের পাখি আমি, রাত জাগা পাখি, তোমায় শুধু ডাকি। শয়নে ডাকি ওগো নয়নে ডাকি, মিরনে ডাকি তোমায় ওগো প্রিয় নবী। ভোরের পাখি আমি, রাত জাগা পাখি, তোমায় শুধু ডাকি। শয়নে ডাকি ওগো নয়নে ডাকি, নিরনে ডাকি তোমায় ওগো প্রিয় নবী।
নিজুম রাতে নিশি জাগে তোমাকে পাবার লাগে, দুঃখে দুঃখে মনোরোগে তোমার ছবি আঁকি। নিজুম রাতে নিশি জাগে তোমাকে পাবার লাগে, দুঃখে দুঃখে মনোরোগে তোমার ছবি আঁকি। শয়নে এসে রাঙিয়ে দাও আমার দুটি আঁখি, শয়নে ডাকি ওগো নয়নে ডাকি, নিরানে ডাকি তোমায় ওগো প্রিয় নবী। কাবা ঘরে বসে থাকি তোমাকে দেখার বড় শখ, তাই তো আমি কাবার প্রহর মঞ্জুরুল হক। কাবার ঘরে বসে থাকি তোমাকে দেখার বড় শখ, তাই তো আমি কাবার প্রহর মঞ্জুরুল হক। মনে মনে প্রাণে প্রাণে তোমায় শুধু ডাকি, শয়নে ডাকি ওগো নয়নে ডাকি, নিরনে ডাকি তোমায় ওগো প্রিয় নবী। ভোরের পাখি আমি রাত জাগা পাখি তোমায় শুধু ডাকি, শয়নে ডাকি ওগো নয়নে ডাকি, নিরনে ডাকি তোমায় ওগো প্রিয় নবী। আসলে খুব সুন্দর। সর্বোপরি এই যে যে গজলটা লিখলেন, এই গজলটা কখন লিখেছিলেন? এটা আসলে অতিরিক্ত যখন রাত জাগতাম তখন থেকে আসলে এটার পরিকল্পনা আসলে যে যেহেতু রাতি জাগে তাহলে প্রভুকে নিয়ে লিখি কিছু, পরে আসলে এটা আর কি লিখছি। আর আপনার মাকে নিয়ে কোনো গজল কি আপনি লিখেছেন? যে আমার মাকে নিয়ে অনেক গজল লেখা আছে, মা যে আমার প্রাণ আর কি। ফার্স্ট যখন লিখতাম তখন আর কি আরেকজনের কণ্ঠে আর কি গাওয়া হয়েছিল। তো এই গজলটা কি একটু শোনাবে দর্শকদের উদ্দেশ্যে? মহান প্রভুর পৃথিবীতে মাঝে আমার জান, মাই আমার প্রাণ। মহান প্রভুর পৃথিবীতে মাঝে আমার জান, ও মাই আমার প্রাণ। এটা আসলে আরেকজনে গাইছে তো আমার, তেমন আমি শুধু লেখা দিয়া দিছিলাম তাকে, পরে সে তার ইউটিউব চ্যানেলের জন্য আর কি নিজের কণ্ঠে গাইছে। আচ্ছা, ঠিক আছে, লেখকটা ধন্যবাদ। দর্শক, আমরা ব্যবসায়িক অনলাইন নিউজ সাপ্তাহিক নিজের কথায় আমাদের টকশোতে এই যে নিজের কথায় এতক্ষণ উপস্থিত ছিল আমাদের একজন মানুষ, প্রিয় মানুষ, যে আসলে নিজের গল্পটা সবাইকে জানাতে চাই বা সবার কাছে বলতে চাই। সে এই বলার থেকে আমাদের তাকে ব্যবসায়িক অনলাইনে নিজের কথা স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আপনার এলাকায় আশেপাশে ঘটে যাওয়া কারো জীবনের গল্প বা জীবনের ব্যর্থতার গল্প, সফলতার গল্প, শিক্ষা বিষয়ক গল্প বা রাজনৈতিক গল্প বা সংস্কৃতি নিয়ে গল্প, যে কোনো বিষয় নিয়ে আপনি যদি কথা বলতে চান ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে পরবর্তী কোনো পর্বে আমরা আপনাদেরকে নিয়ে দর্শকদের সামনে সর্বোপরি বলতে চাই ময়মনসিংহ অনলাইন নিউজের প্রত্যেকটা পর্বের যে আসলে মানুষের ভালোবাসা, দর্শকদের ভালোবাসার কারণে একটার পর একটা পর্ব নিয়ে আমরা হাজির হচ্ছি। সর্বোপরি মানুষের ভালোবাসা এবং উৎসাহের কারণে আমরা প্রতিটা পর্বেতে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা ব্রাদার্স কর্পোরেশন যে বিসর্জনের যে আয়োজন, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি নজরুল ইসলাম জুয়েল, আর আমার সাথে ছিল আমাদের স্টুডিওতে মঞ্জুরুল হক। আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাই।